নোভেলস বাংলাতে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিচরণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন 15 সেপ্টেম্বর 1876 সালের দেবানন্দপুর গ্রামে। তার লেখা পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, দত্তা প্রভৃতি উপন্যাসগুলি অধিক জনপ্রিয়। তিনি মারা যান 16 জানুয়ারি 1938 সালে। আজকের গল্পের প্রধান চরিত্রে কথক নিজে। আজকের গল্প পাঠে আমি রয়েছি সায়ন্তিকা। শুরু হচ্ছে হরিচরণ। সে আজ অনেক দিনের কথা, প্রায় 10-12 বছর তো হবেই। তখন দুর্গাদাস বাবু উকিল হননি। এই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দিয়ে আজ তোমাদের। ছেলেবেলায় কোথা থেকে এক অনাথ মাতা পিতাহীন কায়স্থ বালক রামদাস বাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করেছিলেন। ছেলেবেলায় কোথা থেকে এক অনাথ মাতা পিতাহীন কায়স্থ বালক রামদাস বাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করেছিলেন। সকলে বলতো, ছেলেটি বড় ভালো তো, বেশ সুবুদ্ধি, চাকর বটে বাবু। দুর্গাদাস বাবুর পিতার বড় স্নেহের বৃত্ত। সমস্ত কাজকর্মই সে নিজে টেনে নিত। গরুর জাব দেওয়া থেকে শুরু করে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্তই সে নিজে হাতে করত। সর্বদা ব্যস্ত থাকতে সে বড় ভালোবাসত। ছেলেটির নাম ছিল হরিচরণ। গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হতেন। মাঝে মাঝে বলতেন, ও হরি, অন্য চাকর আছে তো বাবা, তুই ছেলে মানুষ, এত খাটিস কেন? হরির দোষের মধ্যে ছিল সে বড় হাসতে ভালোবাসত। হেসে উত্তর করত, মা, আমরা গরিব লোক কিনা চিরকাল খাটতেই বড় ভালোবাসি, আর বসে থেকেই কি হবে বলো? এরকম কাজকর্মে সুখে দুঃখে হরিচরণের প্রায় 1 বছর কেটে গেল। সুরো রামদাস বাবুর ছোট মেয়ে। সুরোর বয়স এখন প্রায় 5 বছর। হরিচরণের সঙ্গে তার বড় আত্মীয়তা দেখা যায়। যখন সুরো তার মায়ের সঙ্গে দুধ খাওয়া নিয়ে ঝগড়া করত, তখনই হরিচরণের কথায় অনেক ফল লাভ হতো। যাকে অনেক বাজে বকে ফেললাম এতক্ষণ, আসল কথাটা এবার বলি শোনো। দুর্গাদাস বাবু যখন 20 বছর, তখনকার কথাই বলছি। দুর্গাদাস এতদিন কলকাতাতেই পড়তো। বাড়ি আসতে হলে স্টিমারে দক্ষিণ দিকে যেতে হতো। তারপরেও প্রায় হাঁটা পথে 10-12 ক্রস্ত হতোই। সুতরাং পথটা অত সহজগম্য ছিল না। এই জন্যই দুর্গাদাস বাবু বড় একটা বাড়ি যেতে চাইতেন না। ছেলে বিয়ে পাশ হয়ে বাড়ি এসেছে, কাজেই মাতা ঠাকুরানী অতিশয় ব্যস্ত। ছেলেকে ভালো করে খাওয়াতে দাওয়াতে যত্ন করতে সারা বাড়ি শুধু একেবারে উৎকণ্ঠিত হয়ে পড়েছে। দুর্গাদাস জিজ্ঞাসা করলেন, মা, ও ছেলেটি কে গো? মা বলিলেন, ও বাচ্চা এক কায়েতের ছেলে, বাপ মা নেই, তাই কর্তাকে নিজে রেখেছেন। চাকরের কাজকর্ম সমস্তই করে। বড় শান্ত ছেলে, কোনো কথাতেই রাগ নেই। আহা, বাপ মা নেই, আমি বড় ভালোবাসি ওকে। বাড়ি এসে দুর্গাদাস বাবু হরিচরণের এই পরিচয় পেলেন। যাই হোক, আজকাল হরিচরণের অনেক কাজকর্ম থাকে। অবশ্য সেই কাজে তার কোনো অসন্তুষ্টি নেই। ছোটবাবুকে অর্থাৎ দুর্গাদাসকে স্নান করানো, জল দেওয়া, ঠিক সময়ে পানির ডিবে, আবার সময়ে হুকা ইত্যাদি জোগাড় করে রাখতে হয় হরিচরণকে। দুর্গাদাস বাবু প্রায় ভাবেন, ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট তো, সুতরাং কাপড় কোচন, তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করলে দুর্গাদাস বাবুর পছন্দই হয় না। আজকে দুর্গাদাস বাবুর একটা ভোজে নিমন্ত্রণ আছে, বাড়িতে খাবেন না, কাজেই অনেক রাত্রে ফিরবেন। তাই এইসব কারণে হরিচরণকে প্রত্যেক দিনের কাজ সেরে শুয়ে পড়তে বলেছিলেন। এখন হরিচরণেরই কথা বলি। দুর্গাদাস বাবু বাইরে বসবার ঘরেই শুতেন। তার কারণ অবশ্য অজানা নয়। আমার মনে হয় তার স্ত্রী বাপের বাড়িতে থাকায় বাইরে শুতেই তিনি পছন্দ করতেন। রাত্রে
দুর্গাদাস বাবুর বিছানা ঠিক করে দেওয়া, তিনি শুয়ে পড়লে তার পা টেপা ইত্যাদি কাজ হরিচরণের ছিল। পরে দুর্গাদাস বাবু ঘুমিয়ে পড়লে হরিচরণ তার পাশের একটি ঘরে শুয়ে পড়ত। সন্ধ্যার সময় হরিচরণের মাথা কেমন করছিল। হরিচরণ বুঝল জ্বর আসতে আর বেশি দেরি নেই। মাঝে মাঝে তার জ্বর হতো, কাজেই এইসব লক্ষণ তার জানাই ছিল। হরিচরণ আর বসে থাকতে পারল না, ঘরে দাওয়ায় শুয়ে পড়ল। ছোটবাবুর যে বিছানা প্রস্তুত হয়নি এ কথাও তার মনে রইল না। রাত্রিবেলায় সকলেই খাওয়া দাওয়া করলো, কিন্তু হরিচরণ খেল না। কাজেই গৃহিণী দেখতে এলেন। এসে দেখলেন হরিচরণ ঘুমিয়ে আছে। তার গায়ে হাত দিয়ে দেখলেন গা একেবারে গরম। বুঝলেন জ্বর হয়েছে, সুতরাং আর বিরক্ত না করেই তিনি চলে গেলেন। অন্যদিকে মাঝরাতে ভোজ শেষ করে দুর্গাদাসবাবু বাড়ি এসে দেখলেন তার বিছানা প্রস্তুত হয়নি। একে তো ঘুমের ঘোর, তারপরে আবার সমস্ত পথ ধকল হয়েছে। ভেবেছিলেন ঘরে যে চিত হয়ে শুয়ে পড়বেন, হরিচরণ তার পা টিপে দেবে, কিন্তু ফিরে এসে এসব দেখে একেবারে হতাশ হয়ে জ্বলে উঠলেন। একেবারে রেগে গিয়ে হরিচরণ বলে ডেকে উঠলেন, কিন্তু হরি আর কোথায়? জ্বরের ঘোরে একেবারে সে ঘুমিয়ে পড়েছে। তখন দুর্গাদাসবাবু ভাবলেন বেটা ঘুমিয়ে পড়েছে, ঘরে গিয়ে দেখলেন বেশ চাদর মুড়ি দিয়ে সে শুয়ে আছে। তা দেখে দুর্গাদাসবাবুর আর সহ্য হলো না। ভয়ানক জোরে হরির চুল ধরে টেনে তাকে বসাবার চেষ্টা করলেন, কিন্তু হরি তো ঢুলে ঢুলে বিছানায় পড়ে যায়। তাই দেখে দুর্গাদাসবাবু আরো ভীষণ রেগে গেলেন। হরির পিঠে সপাটে একটা পদাঘাত করলেন। হরিচরণ জ্বরের ঘোরে একবার জেগে উঠল। দুর্গাদাসবাবু বললেন, কচি খোকা, ঘুমিয়ে পড়েছ? বিছানার কি আমি করব? কথায় কথায় রাগ আরো বেড়ে গেল। হরিচরণের পিঠে আরো দু চাপড় পড়ল। হরিচরণ রাত্রে যখন তার পদসেবা করছিল, তখন এক ফোঁটা গরম জল বোধহয় দুর্গাদাসবাবুর পায়ের ওপর পড়েছিল। সারা রাত্রি দুর্গাদাসবাবুর ঘুম হয়নি। এক ফোঁটা জল বড়ই গরম বোধ হয়েছিল। দুর্গাদাসবাবু হরিচরণকে বড় ভালোবাসতেন। শুধু দুর্গাদাসবাবু কেন, সকলেরই প্রিয় পাত্র ছিল হরিচরণ। বিশেষ করে এই এক মাসের মধ্যে ঘনিষ্ঠতা আরো বেড়ে গিয়েছে তার। রাত্রে কতবার যে দুর্গাদাসবাবু মনে মনে ভেবেছেন একবার দেখে আসি গিয়ে কতটা রেগেছে তার, কতটা ফুলেছে। কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না। আবার কতবার মনে হয়েছে একবার জিজ্ঞাসা করে আসি জ্বরটা কমেছে কিনা, কিন্তু তাতে তো লজ্জা বোধ হয়। সকালবেলায় হরিচরণ মুখ ধোবার জল এনে দিল, তামাক সেজে দিল। দুর্গাদাসবাবু তখন যদি বলতেন, আহা সে তো বালক, তখনও বোধহয় তার 13 বছর উত্তীর্ণ হয়নি, বালক বলেও যদি একবার তাকে কাছে টেনে নিতেন, বেতের আঘাতে তার কিরূপ রক্ত জমে আছে, জুতোর কাঠিতে তার পেটটা কতটা ফুলেছে, যদি একবার জিজ্ঞাসা করত, বালককে তো আর লজ্জা করা যায় না। বেলা 9টার সময় কোথা থেকে একখানা টেলিগ্রাম আসলো। তাদের সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হয়ে উঠল। খুলে দেখলেন স্ত্রীর বড় অসুখ করেছে। ধরাস করে বুকখানা এক হাত চেপে ধরলেন। আর সেই দিনই কলকাতায় তাকে ফিরে আসতে হলো, এবং মনে মনে ভাবলেন, ভগবান, এই কি বুঝি আমার প্রায়শ্চিত্ত। এরপর প্রায় মাসখানে কেটে গেছে। দুর্গাদাসবাবু বেশ খুশি, তার স্ত্রীও বেঁচে আছেন। বাড়ি থেকে আজ একটি পত্র এসেছে। পত্রটি দুর্গাদাসবাবুর দাদার লেখা। তলায় একটি স্থানে পুনশ্চ লেখা আছে, বড় দুঃখের কথা। কাল সকালবেলা 10 দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে। মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখতে চেয়েছিল। আহা, মাতা পিতাহীন এই ছেলেটি মরিয়া গিয়াছে।
ধীরে ধীরে দুর্গাদাস বাবু তার পত্রখানা শতধা ছিন্ন করে ফেলিয়া দিলেন। এখানে শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।